আজকে আমরা ভেক্টরের থার্ড পার্ট নিয়ে আলোচনা করছি, যেখানে আমরা ভেক্টরের নতুন একটা প্রপার্টিস নিয়ে আলোচনা করব, নতুন একটা ক্যারেক্টারিস্টিক, সেটা হচ্ছে ভেক্টর বিয়োগ। ভেক্টর বিয়োগ প্রকৃতপক্ষে ভেক্টর যোগও বটে। কীরকমভাবে? যেমন দুটো ভেক্টরকে যোগ করলে আমরা একটা ভেক্টর পাই, তেমনি দুটো ভেক্টরকে বিয়োগ করলে, একটা থেকে আরেকটা বিয়োগ করলে আমরা একটা ভেক্টরই পাবো। শুধু পার্থক্যটা এই যে ভেক্টর বিয়োগ মানে হচ্ছে যে দ্বিতীয় ভেক্টর রাশিটি আছে সেই দ্বিতীয় ভেক্টর রাশিটির বিপরীত ভেক্টরের সাথে যোগ। ব্যাপারটা আমি তোমাদেরকে সিম্পলি বোঝাচ্ছি। ধরে নাও এ ভেক্টর আর বি ভেক্টর, এই দুটো ভেক্টরের যে যোগ ভেক্টর সেটাকে আমরা বলছি আর ভেক্টর, অর্থাৎ যোগফল যে ভেক্টরটা পাচ্ছি সেটা কিন্তু আর ভেক্টর। বেশ, এবার আমরা বললাম এই দুটো ভেক্টরকে বিয়োগ করলে পাচ্ছি আমি যে বিয়োগফল যে ভেক্টরটা পাচ্ছি সেটা হচ্ছে সি ভেক্টর। দেখো আমরা এর আগে কি পড়েছি? আমরা পড়েছি যেমন ধরো বি ভেক্টর, তার ঠিক অপোজিট ভেক্টরকে আমরা কীভাবে প্রকাশ করি? মাইনাস বি ভেক্টর, অর্থাৎ ঠিক অপোজিট, মান এক, শুধু অভিমুখটা উল্টো। তাহলে এটাকে আমরা এইভাবে লিখতে পারি নাকি? এ ভেক্টর প্লাস মাইনাস বি ভেক্টর ইজ ইকুয়াল টু কিন্তু সি ভেক্টর। তাহলে প্রকৃততে কি দাঁড়ালো? আলটিমেটলি দাঁড়ালো এ ভেক্টর আর বি ভেক্টরের বিয়োগ মানে হচ্ছে এ ভেক্টর এবং মাইনাস বি ভেক্টরের যোগ। তাহলে আমরা এই বিয়োগটাকে একটা যোগের মাধ্যমে কিন্তু প্রকাশ করার চেষ্টা করব। আমরা প্রথমে দেখি কিভাবে ছবিটা আঁকতে হবে এবং তার সাথে সাথে গাণিতিক পদ্ধতিতে এর মান এবং অভিমুখ কী হবে সেটা আমরা দেখার এখানে চেষ্টা করব। বেশ, আমরা জ্যামিতিকভাবে বোঝানোর জন্য দুটো ভেক্টরকে নিয়ে নিচ্ছি। এই একটা ভেক্টর নিলাম, এই আরেকটা ভেক্টর নিলাম। ঠিক আছে, এই ভেক্টরটা আমি নাম দিলাম এ ভেক্টর, আর এই ভেক্টরের নাম দিলাম আমি বি ভেক্টর। ঠিক আছে, এবার এই এ ভেক্টর আর বি ভেক্টরের যোগফল কি ভেক্টর? ঠিক বিপরীত ক্রমে গৃহীত তৃতীয় বাহুটি দ্বারা এদের যোগফলের ভেক্টরটা পাওয়া যাবে, তাই তো? যেটা জানি আমি সেটাই আগে করে দিচ্ছি। এই ভেক্টরটা হলো এ ভেক্টর যোগ বি ভেক্টর। বেশ, এবার আমাকে বের করতে হবে এ ভেক্টর থেকে বি ভেক্টরের বিয়োগ। তাহলে এ ভেক্টর থেকে বি ভেক্টর মানে কি? এ ভেক্টর এবং মাইনাস বি ভেক্টরের কি যোগফল। তাহলে এবার আমাকে এ ভেক্টরের জায়গায় কি করতে হবে? মাইনাস বি ভেক্টর রাখতে হবে। তাহলে মাইনাস বি ভেক্টরটা কোথায় আসবে? এ ভেক্টরের প্রান্তবিন্দুতে। এবার এ ভেক্টরের প্রান্তবিন্দুতে যদি আমি মাইনাস বি ভেক্টর আঁকি তাহলে কেমন হয় দেখতে? এই হচ্ছে এ ভেক্টরের প্রান্তবিন্দু, এর থেকে বি ভেক্টরের সমান করে ঠিক অপোজিট দিকে আমি একটা ভেক্টর অঙ্কন করছি। ঠিক আছে, ঠিক অপোজিট দিকে বি ভেক্টরের সমান করে, এদিকে প্লাস বি, ঠিক আছে, এদিকটা হচ্ছে মাইনাস বি। বোঝা গেল? এটা হচ্ছে মাইনাস বি ভেক্টর। এবার তাহলে কি হবে? এবার যদি আমাকে এ ভেক্টর এবং বি ভেক্টরের মধ্যে বিয়োগফল বের করতে হয় তাহলে এই দুটোকে আমার যোগ করতে হবে। আমি অন্য একটা কালি দিয়ে দেখিয়ে দিচ্ছি বিপরীত ক্রমে গৃহীত তৃতীয় বাহুটি। এই হচ্ছে এ ভেক্টর মাইনাস বি ভেক্টর। কেন? কারণ এই ভেক্টর আর এই ভেক্টরের যোগফল, কারণ এ ভেক্টর প্লাস অফ মাইনাস বি ভেক্টর। এই দাঁড়ালো এ ভেক্টর মাইনাস বি ভেক্টর। ছবিতে বুঝতে পারলাম কিভাবে হচ্ছে। ঠিক একই জিনিস আমরা ইচ্ছা করলে কি সামান্তরিক দিয়েও কিন্তু সেটা দেখাতে পারি। সামান্তরিকটা দিয়ে আমি সিম্পলি দেখিয়ে দিচ্ছি। দেখো সামান্তরিক দিয়ে আমি কীভাবে দেখাবো। যদি সামান্তরিকে দেখাতে হয় তাহলে এই ছিল প্রাথমিক ভেক্টরটা, এই এ ভেক্টর, আর এটা ছিল বি ভেক্টর।
একই জিনিস সমান ভেক্টর, তাহলে এদের কর্ণ কি এ প্লাস বি ভেক্টর নির্দেশ করেছে। আচ্ছা, যদি সেটা না করে আমাকে উল্টোটা করতে হয় তাহলে কি করতে হবে? এই ছিল মাইনাস বি ভেক্টর। তাহলে ঠিক একই রকমভাবে এই সামান্তরিকের যে কর্ণটা আছে সন্নিহিত ভগ্নাংশের ছেদবিন্দু দিয়ে এটা এদের লব্ধির মান নির্দেশ করবে। আশা করি বুঝতে পেরেছো কিভাবে এ ভেক্টর এবং বি ভেক্টরের বিয়োগ আমরা জ্যামিতিক পদ্ধতিতে অঙ্কন করব। অঙ্কন করার প্রসেসটা আগে শিখে না, কারণ এই অঙ্কন ভালো করে না করতে পারলে কিন্তু ভেক্টরের অঙ্ক বেশিরভাগই করতে পারবে না। এই জিনিসটা আগে কিন্তু খুব ভালো করে বোঝার প্রয়োজন আছে। তা তোমরা সামান্তরিক না করে সরাসরি ত্রিভুজ দিয়ে করতে পারো, কোনো অসুবিধা নেই, অথবা তোমরা সামান্তরিক দিয়েও করতে পারো। যেভাবে তোমাদের ভেক্টরের চিহ্নিত চিত্র আঁকতে সুবিধা হয় ঠিক সেভাবে তোমরা করে নেবে। এবার যদি বের করতে হয় যে কত এদের মধ্যবর্তী এই যে লব্ধিটা আছে, সেই লব্ধিটা না বিয়োগফলের যে মানটা আছে সেই বিয়োগফলের মানটা কত হবে সেটা যদি বের করতে হয়, দেখো এ ভেক্টর আর এখানে মাইনাস বি ভেক্টর, এখানে এই কোণটা কত ছিল? এই কোণটা ছিল এ ভেক্টর এবং বি ভেক্টরের মধ্যে কোণ ছিল হলো থিটা, তাই না? এই যে এই কোণটা যেটা করেছিলাম কি ছিল? থিটা ছিল। তার মানে এই কোণটাও কত হবে? থিটা। বেশ, এবার এ ভেক্টর এবং বি ভেক্টরের মধ্যবর্তী কোণ কত? মানে আমি এই কোণটার কথা বলছি, এটা হচ্ছে পাই মাইনাস থিটা। এবার আমি আর নতুন করে এই গাণিতিক বিষয়ে দেখাবো না, যোগের মাধ্যমেই আমি পুরোটা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো। বা ত্রিভুজ দিয়ে যদি দেখাতাম তাহলে হতো এটা। আমি দুটো প্রসেসই এখানে দেখিয়ে দিচ্ছি, ত্রিভুজ দিয়ে করলে কীভাবে দেখাতে হবে, সামান্তরিক দিয়ে কীভাবে দেখাতে হবে। তোমরা যেটা খুশি সেটা করো, কোনো অসুবিধা নেই। তার মানে এ ভেক্টর এবং বি ভেক্টর, এ ভেক্টর এবং বি ভেক্টরের যোগফল বিয়োগফল মানে এ ভেক্টর এবং মাইনাস বি ভেক্টরের যোগফল। তার মানে এ ভেক্টর এবং মাইনাস বি ভেক্টরের মধ্যবর্তী অ্যাঙ্গেল কত? থিটা। তাহলে আমরা যোগের ফর্মুলা কি পেয়েছি? সি ইজ ইকুয়াল টু, যদি আমরা বলি সি এর মান √, এ স্কোয়ার, এটা কি এ ভেক্টরের মান, প্লাস বি স্কোয়ার, বি স্কোয়ার মানে কি বি ভেক্টরের মান তার স্কোয়ার। তাহলে বি ভেক্টরের মাইনাস বি ভেক্টরের মান কত হবে? মান তো একই হবে, প্লাস বি এর মানও যত মাইনাস বি এর মানও যত, প্লাস বি স্কোয়ার প্লাস 2ab এর মান বি এর মান ইন্টু কস এ এবং আরেকটা যে ভেক্টর আছে সেই ভেক্টরের মধ্যবর্তী অ্যাঙ্গেল। এখানে বিয়োগফল মানে কি? যোগফল, এ এবং মাইনাস বি ভেক্টরের যোগফল, এবং এ এবং মাইনাস বি ভেক্টরের মধ্যবর্তী অ্যাঙ্গেল কত? পাই মাইনাস থিটা। তাহলে ফর্মুলাটা কি দাঁড়াচ্ছে দেখো তো, √, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab cos থিটা, কারণ cos অফ পাই মাইনাস থিটা মানে cos থিটা। তাহলে একটা জিনিস খেয়াল রাখো, যদি তোমাদের বলে দেয় এ এবং বি ভেক্টরের মধ্যবর্তী কোণ থিটা, এ ভেক্টর এবং বি ভেক্টরের বিয়োগ বের করো, তখন কিন্তু এই ফর্মুলাটা আসবে। কিন্তু যদি শুরুতেই বলে দেয় যে এ ভেক্টর এবং মাইনাস বি ভেক্টরের মধ্যবর্তী কোণ থিটা, এবার এ ভেক্টর এবং বি ভেক্টরের বিয়োগফল বের করো, সেই ক্ষেত্রে কিন্তু সেখানে মাইনাস কস থিটা হবে না, সেই ক্ষেত্রে কিন্তু কস থিটা হবে। কেন? সেই ক্ষেত্রে আমরা বলেছি এ ভেক্টর এবং মাইনাস বি ভেক্টরের মধ্যে যা থাকতো থিটা থাকলে থিটা বসতো, এখানে এ ভেক্টর আর বি ভেক্টরের মধ্যবর্তী অ্যাঙ্গেল থিটা বলেছে, তাই এ আর মাইনাস বি এর মধ্যে অ্যাঙ্গেল কস পাই মাইনাস থিটা হয়েছে। বুঝতে পেরেছি? এই হচ্ছে বিয়োগফলের মানের রাশিমালা। ঠিক আছে, এবার তোমাদেরকে যদি ইসে বের করতে বলে, এর থেকে যেটাকে বলে কোণ যদি বের করতে বলে, যে এ ভেক্টরের সাথে কত কোণে আছে বা বি ভেক্টরের সাথে কত কোণে আছে, আমরা যদি এ ভেক্টরের সাথে কত কোণে আছে তখন আমরা কি বলবো? এই কোণটার কথা বলবো। এটা কার কাছে, কার ক্ষেত্রে ছিল? এটা ছিল ফাই। কার ক্ষেত্রে?
যখন আমরা যোগের ক্ষেত্রে করেছি। কিন্তু যোগের সময় কি আমরা এই দুটো ভেক্টর হিসাব করব? যোগের সময় তো আমরা যেটা পাচ্ছি বিয়োগফলের ক্ষেত্রে আমরা কি পাচ্ছি? বিয়োগফল পাচ্ছি এটা, অর্থাৎ এ ভেক্টরের সঙ্গে যদি করতে হয় আমাকে বের করতে হবে কিন্তু এই কোণের হিসাবে। এই কোণটা এবার যদি আমরা বলি ফাই, তাহলে বিয়োগফলের ক্ষেত্রে যে বিয়োগফলের যে ভেক্টরটা আছে সেই ভেক্টরটা এ ভেক্টরের সাথে কত কোণে আছে? ফাই ইজ ইকুয়াল টু আমরা কি বলেছিলাম? ট্যান ইনভার্স বি সাইন থিটা। এর সাথে যদি বের করতে হয় তাহলে আমি বি এরটা ধরবো, বি সাইন থিটা। বিটা কি? বি ভেক্টরের মান। এখানে মাইনাস বি ভেক্টরের মান কত? মান তো বি, মাইনাস দিয়ে শুধুমাত্র অভিমুখটা বোঝাচ্ছে। সাইন থিটা মানে ওদের মধ্যবর্তী অ্যাঙ্গেল কত? সেটা পাই মাইনাস থিটা বাই এ প্লাস বি, আবার বি কস থিটা, মাইনাস বি ভেক্টরের মান বি কস এদের মধ্যবর্তী অ্যাঙ্গেলটা কত? পাই মাইনাস থিটা হলো। তাহলে সাইন পাই মাইনাস থিটা মানে সাইন থিটা, আবার কস পাই মাইনাস থিটা মানে কস থিটা। তাহলে ভ্যালুটা কি দাঁড়ালো? ট্যান ইনভার্স বি সাইন থিটা বাই এ মাইনাস বি কস থিটা। তাহলে তোমরা স্পষ্ট ব্যাপারটা বুঝতে পারলে যে বিয়োগের ক্ষেত্রে শুধুমাত্র দুটো ভেক্টর যোগ আর বিয়োগের মধ্যে পার্থক্যটা কোথায়? পার্থক্যটা ওদের মধ্যবর্তী অ্যাঙ্গেলটুকুতে। যেখানে এ আর বি ভেক্টরের মধ্যে অ্যাঙ্গেল থিটা হবে, তখন সেটাই বিয়োগের বেলায় তাদের মধ্যবর্তী অ্যাঙ্গেল কত দাঁড়াবে? পাই মাইনাস থিটা দাঁড়াবে। তার ফলে সেখানে কি হচ্ছে? এখানে মাইনাস টু এ বি কস থিটা চলে আসছে, এখানে মাইনাস বি কস থিটা চলে আসছে। ক্লিয়ার? এটাই যদি বলে দেওয়া থাকতো এ আর মাইনাস বি ভেক্টরের মধ্যে অ্যাঙ্গেল থিটা, বারবার বলে দিচ্ছি, এ আর মাইনাস বি ভেক্টরের মধ্যে অ্যাঙ্গেল যদি থিটা দেওয়া থাকতো সেই ক্ষেত্রে কিন্তু এখানে পাই মাইনাস থিটা বসাতাম না, সেখানে কিন্তু জাস্ট কস থিটাই বসাতাম। তার ফলে সেই জায়গাগুলোতে কিন্তু প্লাসই থাকতো। এই হলো ভেক্টর বিয়োগ, আর কিচ্ছু নেই ভেক্টর বিয়োগের মধ্যে। জাস্ট ভেক্টর যোগে যা আছে ভেক্টর বিয়োগের ক্ষেত্রে কিন্তু তাই আছে। এবার এই ভেক্টর বিয়োগ কি সাবট্রাকশন বা এই ধরো আমরা এই যে বলেছি আগে সংযোগ নিয়ম, হ্যাঁ, সেটা কি মেনে চলে ভেক্টরের ক্ষেত্রে? দেখি বা বিনিময় নিয়ম মেনে চলে কিনা। দেখো, বিনিময় নিয়ম মেনে চলতে হলে আমরা কি করেছিলাম? এ প্লাস বি ভেক্টর ইজ ইকুয়াল টু বি ভেক্টর প্লাস এ ভেক্টর যদি হয় তাহলে সংযোগ নিয়ম মেনে চলে। এবং আমরা দেখেছি আগে যে এটা নিয়ম মেনে চলে, তার মানে এটা বিনিময় নিয়ম মেনে চলছে, এটা সমান। আচ্ছা, এবার এ ভেক্টর মাইনাস বি ভেক্টর মানে যদি বি ভেক্টর মাইনাস এ ভেক্টর হয়, যদি এটা হয় সমান হয় তবে এই বিনিময় নিয়ম মেনে চলে, না হয় বিনিময় নিয়ম মেনে চলে না। এবার আমরা ছবি দেখেই কিন্তু বুঝতে পারবো আদৌ সেটা হয় কিনা। দেখো, এ ভেক্টর মাইনাস বি ভেক্টর এই ছবিটার মধ্যে আমরা করছি। এ ভেক্টর মাইনাস বি ভেক্টর কোনটা? এটা। এবার বি ভেক্টর মাইনাস এ ভেক্টর কোনটা হবে? দেখো, এটা হচ্ছে বি ভেক্টর মাইনাস এ ভেক্টর, তার মানে এ ভেক্টরের অপোজিট। তাহলে এ ভেক্টরের অপোজিট টানতে গেলে কিভাবে টানবো? এই 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 এটা হচ্ছে গিয়ে কি মাইনাস এ ভেক্টর। তাহলে বি ভেক্টর মাইনাস এ ভেক্টর মানে বি ভেক্টর মাইনাস এ ভেক্টর মানে বি ভেক্টর এবং মাইনাস এ ভেক্টরের যোগফল। মাইনাস এ ভেক্টরের যোগফল কোনটা দ্বারা দেখো তো? সামান্তরিক গঠন করলাম তো এই দাঁড়ায় বি ভেক্টর মাইনাস এ ভেক্টর। দেখো, এই ছবিগুলো কিন্তু খুব ভালো করে বুঝতে হবে। ছবি ভালো না বুঝলে ভেক্টরে কিন্তু তোমরা অঙ্ক করতে পারবে না। তাহলে এ ভেক্টর মাইনাস বি ভেক্টর আর বি ভেক্টর মাইনাস এ ভেক্টর এর মানটা কিন্তু সমানই হচ্ছে না। দেখো, রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস টু এ বি কস থিটা হচ্ছে, মান সমান হচ্ছে, কিন্তু অভিমুখটা কি সেম হচ্ছে? দেখো, এদিকের অভিমুখ এদিকে, এটার অভিমুখ এইদিকে, উল্টো দিকে। তার মানে কি দাঁড়াচ্ছে? এ ভেক্টর মাইনাস বি ভেক্টর এবং বি ভেক্টর মাইনাস এ ভেক্টর ভেক্টর হিসাবে কিন্তু এরা সমান নয়। যদি মানের কথা বলো, হ্যাঁ, দুটোর মান সমান। এই যে আমরা মড সাইন দিয়ে যদি লিখি তাহলে একে আমরা সমান লিখতে পারি, কিন্তু ভেক্টর হিসেবে লিখলে কিন্তু আমরা এটা সমান লিখতে পারবো না।
এইভাবে আমরা সব কটা পার্ট কিন্তু আমরা করে নিতে পারি। এখানে ইচ্ছা করলে আমরা মাইনাস এ ভেক্টর মাইনাস বি ভেক্টর কী হবে, সেটা মাইনাস এ প্লাস বি এর উল্টোটা হবে, এই পুরোটা কিন্তু আমরা বের করে নিয়ে আসতে পারি। এই যে পুরো ছবিটা, এই পুরো ছবিটা কিন্তু আমাদের বুঝতে হবে। যদি না বোঝো ছবি, তাহলে কিন্তু ভেক্টর ঠিকঠাক ক্লিয়ার হবে না। এই ভেক্টর সাবট্রাকশন বা ভেক্টর বিয়োগের সবচেয়ে বেশি যে বাস্তবভাবে যে উদাহরণগুলো আসে, তার মধ্যে সবচেয়ে বেশি ব্যবহার হয় যে কাজে, সেটা হচ্ছে আপেক্ষিক বেগ নির্ণয়। আমরা আপেক্ষিক বেগ সম্বন্ধে আগেই জেনেছি। কি জেনেছি আপেক্ষিক বেগ? কোনো একটা দুটো বস্তুর বেগ, একটা বস্তুর বেগ আছে আর একটা বস্তুর বেগ আছে। এবার প্রথম বস্তু এবং দ্বিতীয় বস্তুর বেগ একে অপরের সাপেক্ষে কত? আমরা জানি প্রথম বস্তুর সাপেক্ষে দ্বিতীয় বস্তুর আপেক্ষিক বেগ মানে হচ্ছে দ্বিতীয় বস্তুর আপেক্ষিক বেগ মাইনাস প্রথম বস্তুর আপেক্ষিক বেগ। ঠিক আছে, তাহলে এই সংজ্ঞাটা সবসময় মনে রেখে দাও। আপেক্ষিক বেগের সংজ্ঞা হচ্ছে ভি, আমি লিখলাম v2 1। এই কথাটার মানে কি? v2 1 মানে দুই বস্তুর আপেক্ষিক বেগ প্রথম বস্তুর সাপেক্ষে, মানে হচ্ছে প্রথম বস্তুর আপেক্ষিক বেগ মাইনাস দ্বিতীয় বস্তুর আপেক্ষিক বেগ। বেশ, আবার যদি বলে এটাকে প্রথম বস্তুর আপেক্ষিক বেগ বের করতে বলেছে দ্বিতীয় বস্তুর আপেক্ষিক বেগের সাপেক্ষে, তাহলে দ্বিতীয় বস্তুর সাপেক্ষে প্রথম বস্তুর আপেক্ষিক বেগ মানে যার আপেক্ষিক বেগ বের করব তার প্রকৃত বেগ থেকে যার সাপেক্ষে বেগ বের করব তার প্রকৃত বেগকে বিয়োগ করব, তাহলেই আপেক্ষিক বেগ বেরিয়ে আসবে। ক্লিয়ার? তাহলে আমি এই ছবিটার মধ্যে এটাকে বোঝানোর চেষ্টা করছি তোমাকে। ধরে নাও এখানে আমি বললাম এই বস্তুর আপেক্ষিক বেগ এই বরাবর v1, ঠিক আছে? এই বরাবর হলে দাঁড়াচ্ছে যেটা দাঁড়ায়, দেখো যে এইদিকে v1 ধরে নিয়েছি, যে ধরে নাও প্রথম বস্তুর গতিবেগ এই বরাবর, ঠিক আছে? দ্বিতীয় বস্তুর গতির বেগের মান এবং অভিমুখকে এই বরাবর আমরা প্রকাশ করেছি v2, ঠিক আছে? তাহলে আমাকে যদি বের করতে হয় প্রথম বস্তুর সাপেক্ষে দ্বিতীয় বস্তুর আপেক্ষিক বেগ, তার মানে দ্বিতীয় বস্তুর বেগ মাইনাস প্রথম বস্তুর বেগ, তার মানে এই ক্ষেত্রে v2 মাইনাস v1 বের করতে বলেছি, অর্থাৎ এইটা। অর্থাৎ এই প্রথম বস্তুর সাপেক্ষে দ্বিতীয় বস্তু কোন দিকে যাবে মনে হচ্ছে? প্রথম বস্তুর সাপেক্ষে দ্বিতীয় বস্তুর আপেক্ষিক বেগ। হ্যাঁ, তার মানে প্রথম বস্তু দেখবে ওকে v2 মাইনাস v1, v2 মাইনাস v1 মানে b মাইনাস a, এখানে v2 মাইনাস v1 অর্থাৎ এই অভিমুখে। বুঝতে পেরেছি? তাহলে এই বস্তুর সাপেক্ষে এখানে যে বস্তুটি থাকবে, মানে ধরো এখানে একজন গাড়ি নিয়ে যাচ্ছে এই অভিমুখে, একজন গাড়ি নিচ্ছে এই অভিমুখে, তাহলে এই ব্যক্তি কি দেখবে? এর সাপেক্ষে এই দিকে দেখবে না, এর সাপেক্ষে দেখবে এই বরাবর বেরিয়ে যাচ্ছে। ক্লিয়ার? আবার একই রকমভাবে যদি দ্বিতীয় বস্তুর সাপেক্ষে প্রথম বস্তুর আপেক্ষিক গতিবেগ বের হয়, অর্থাৎ মানে এই প্রথম যে ব্যক্তি আছে এই ব্যক্তির সাপেক্ষে কি দেখবে? তখন হবে এটা, তখন এর সাপেক্ষে ও দেখবে এই বরাবর বেরিয়ে আসছে, এটা হবে তখন প্রথম বস্তুর সাপেক্ষে দ্বিতীয় বস্তুর সাপেক্ষে প্রথম বস্তুর আপেক্ষিক গতিবেগ। ঠিক আছে? তাহলে আপেক্ষিক বেগের মান বের করতে গেলে আমরা এই প্রসিডিওরটা মেনটেন করতে পারি। আপেক্ষিক বেগের ক্ষেত্রে বের করতে পারি, ইভেন ভরবেগের পরিবর্তন আমরা করি না, কোনো বস্তুর ভরবেগের কি পরিবর্তন হচ্ছে সেটা যদি বের করতে হয়, তখনও আমরা ঠিক এই একই প্রসেসে বের করে নিয়ে আসতে পারি। তখনও কিন্তু আমরা ভরবেগের পরিবর্তন মানে কি? চূড়ান্ত ভরবেগ মাইনাস প্রাথমিক ভরবেগ। ঠিক একই রকমভাবে আমরা চূড়ান্ত ভরবেগকে প্রাথমিক ভরবেগ বিয়োগ করে এই প্রসেসে এবং এই ফর্মুলার মাধ্যমে আমরা কি ভরবেগের পরিবর্তন কিন্তু বের করে আনতে পারি। যেমন ধরো p21 মানে হচ্ছে চূড়ান্ত ভরবেগ মাইনাস প্রাথমিক ভরবেগ, এটাকে আমরা ডেল্টা পি দিয়েও লিখতে পারি। এই হচ্ছে তার ভরবেগের পরিবর্তন। ক্লিয়ার? এই ভরবেগের পরিবর্তন, আপেক্ষিক বেগের যেটা বলছে আপেক্ষিক বেগ বের করা বা আপেক্ষিক ত্বরণ। ঠিক আছে? আপেক্ষিক ত্বরণ মানে কি হবে? আপেক্ষিক বেগ যেমন আপেক্ষিক ত্বরণও একই রকম। কি? প্রথম বস্তুর সাপেক্ষে দ্বিতীয় বস্তুর আপেক্ষিক ত্বরণ, এই দ্বিতীয় বস্তুর আপেক্ষিক ত্বরণ প্রথম বস্তুর সাপেক্ষে ইজ ইকুয়াল টু দ্বিতীয় বস্তুর প্রকৃত ত্বরণ
মাইনাস প্রথম বস্তুর প্রকৃত ত্বরণ। একটাও কিন্তু শুধু মান বিয়োগ হচ্ছে না, বিয়োগ হচ্ছে কি, বিয়োগ হচ্ছে তাদের ভেক্টর। ক্লিয়ার? এইভাবে আমরা ভেক্টর সাবট্রাকশনগুলো করব। ভেক্টর বিয়োগের বাস্তব উদাহরণের মধ্যে আমরা সবচেয়ে বেশি যে উদাহরণটা করে থাকি সেটা হচ্ছে বৃষ্টির আপেক্ষিক বেগ। এই বৃষ্টির আপেক্ষিক বেগের ক্ষেত্রে আমরা কি করি, যেমন ধরে নাও সাইকেল চালানোর ক্ষেত্রে সবচেয়ে বেশি আমরা গল্পটা বলি যে সাইকেল চালানোর সময় আমরা সব সময় যে ছাতাটা আছে ছাতাটাকে সামনে এরকমভাবে কী করে রাখি, একটু কার্ভ করে রাখি। যত বেশি জোরে চালাই আমরা কিন্তু কার্ভটা তত বেশি করি। সেখানে আমরা দাঁড়িয়ে থাকলে কিন্তু ছাতাটা এরকম সোজা রাখি, কিন্তু যখন সাইকেল চালাই তখন আমরা সামনের দিকে রাখি। এটা কি ধরনের, আমরা কেন ইউজ করি? নিশ্চয়ই আমরা প্র্যাকটিক্যালি ভাবতে গেলে আমরা নিশ্চয়ই সেটা করি একটা নির্দিষ্ট কারণেই করি। এবার সেই নির্দিষ্ট কারণটা কি সেটাই আমরা এখানে বোঝার চেষ্টা করব। বেশ, তা ধরে নাও একটা সাইকেলের গতিবেগ এদিক থেকে এদিক, এই অভিমুখে সাইকেল যাচ্ছে, ঠিক আছে? এটা কোনো একটা ব্যক্তির অভিমুখ, কি লিখব, ভিএস। আর এই অভিমুখে সোজা ওপরে কোনো বায়ু প্রবাহ নেই, আমি ধরে নিয়েছি সোজা উপর থেকে নিচের দিকে কি হচ্ছে, বৃষ্টি পড়ছে। ওকে, এটাকে আমরা লিখছি ভিআর, বৃষ্টির গতিবেগ। এবার আমি যদি বৃষ্টির গতিবেগ বের করতে চাই, কার সাপেক্ষে? বৃষ্টির গতিবেগ ইন দ্য সেন্স ব্যক্তির সাপেক্ষে। তাহলে ব্যক্তির সাপেক্ষে বৃষ্টির গতিবেগ, কার সাপেক্ষে? ব্যক্তির সাপেক্ষে কার গতিবেগ? বৃষ্টির গতিবেগ। তাহলে আমরা লিখবো এভাবে ভিআর এস, বৃষ্টির গতিবেগ ব্যক্তির সাপেক্ষে, মানে হচ্ছে বৃষ্টির প্রকৃত বেগ মাইনাস ব্যক্তির প্রকৃত বেগ। এবার বৃষ্টির প্রকৃত বেগ কোন দিক থেকে? এদিক থেকে এদিক। তা আমি এটা একটা মান ধরে নিচ্ছি, মোটামুটি ধরে নাও এখান থেকে এটা দুটো সমান যদি ধরি, দুই পাশ থেকে আমি যদি সমান ধরি, এটা ভিআর হচ্ছে, এটাও একই দিকে, আমি এই পয়েন্ট থেকে হিসাব করে দিচ্ছি, এটা হচ্ছে ভিআর। তা ভিএস এর হিসাবে যদি আমি বলি, এই একই পয়েন্টের হিসাব থেকে যদি আমরা বলি এটা হচ্ছে ভিএস, তাহলে তার ঋণাত্মক ভিএস কত হবে? ভিআর প্লাস অফ মাইনাস ভিএস, এই হচ্ছে মাইনাস ভিএস। তাহলে ভিআর আর মাইনাস ভিএস, একে যদি আমরা একটা সামান্তরিক গঠন করি, এখানে সামান্তরিকের বদলে এখানে সরাসরি আয়তক্ষেত্রই গঠন হবে একটা, আর সমান হলে তো কথাই নেই, বর্গক্ষেত্র। তাহলে এদের যে কর্ণ আছে, এই কর্ণ বরাবর বৃষ্টির গতিবেগ মনে হবে, এবং এটাই হবে তার বৃষ্টির আপেক্ষিক গতিবেগ। তাহলে স্বাভাবিকভাবেই বৃষ্টির আপেক্ষিক গতিবেগ যদি এদিকে হয়, তার মানে আমি যখন সাইকেলটা চালাচ্ছি তখন আমার গতিবেগ কোন দিক থেকে? বৃষ্টি আসছে মনে হবে এই দিক থেকে এদিকে। ক্লিয়ার? তাহলে আমি ছাতাটা কোন দিকে ধরবো? ছাতাটা এভাবে হেলিয়ে রাখবো, এবং ছাতাটা কত কোণে হেলিয়ে রাখবো আমাকে যদি এটা বের করতে হয়, যে উলম্বের সঙ্গে ছাতাটা কত কোণে রাখবো। এটা যদি থিটা হয় তবে এটা থিটা, এটা একটা সমকোণী ত্রিভুজ, ট্যান থিটা ইজ ইকুয়াল টু লম্ব বাই ভূমি, এটা ভিএস হলে এটাও কি মাইনাস ভিএস, মানের ক্ষেত্রে বললে এটা ভিএস, তো থিটা ইজ ইকুয়াল টু কি দাঁড়াবে? ট্যান ইনভার্স ভিএস বাই ভিআর। তাহলে খেয়াল করে দেখো, এই ভিএস এর ভ্যালু যত বড় হবে থিটার ভ্যালু তত বেশি হবে, অর্থাৎ তুমি যত জোরে সাইকেল চালাবে তোমাকে তত বেশি কি ছাতাটাকে সামনের দিকে হেলাতে হবে। যত আস্তে চালাবে, যত বৃষ্টির গতিবেগ বেড়ে যাবে, তোমার গতির সাপেক্ষে বৃষ্টির গতিবেগ যত বেড়ে যাবে তত কিন্তু ছাতা সামনের দিকে না, তত ছাতা আবার ওপরের দিকে ওঠাতে হবে। বুঝতে পেরেছি? এই হলো, এই কারণে এটা হচ্ছে বৃষ্টির আপেক্ষিক গতিবেগের গল্প, এই কারণেই আমরা ছাতা এদিকে হেলে রাখি। তা স্বাভাবিকভাবে আমি যদি এর গতিবেগ বাড়িয়ে দিই, দেখুন এটা যদি আরও গতিবেগ বাড়িয়ে দেয় তাহলে এর পরিমাণটা আরও বাড়বে, তখন এখানে ধরে নাও বৃষ্টির গতিবেগ আরেকটু বাড়ালাম, এই পজিশনে এলো, তাহলে এটা কি হবে? এই ভিএসটা মানে হচ্ছে সাইকেলের গতিবেগটা কি হবে? সাইকেলের গতিবেগটা একটু বেড়ে যাবে। তাহলে দেখো এটার সঙ্গে এটার হিসাব করলে কি দাঁড়াচ্ছে তখন? এই হচ্ছে তখনকার মতো বৃষ্টির গতিবেগ।
অর্থাৎ তখন আরও হেলে যাবে। বুঝতে পেরেছি? তাহলে যত এর গতিবেগ বাড়ানো যায় তত এর অ্যাঙ্গেলটাও বেড়ে যাচ্ছে। আর এখানে তো ম্যাথামেটিক্যালি আমরা দেখিয়ে দিলাম কি হয়। এই হচ্ছে বৃষ্টির আপেক্ষিক বেগের গল্প। এবার আমরা একটা এক্সাম্পল করবো। অ্যাকচুয়ালি ভেক্টর বিয়োগ মানে আপেক্ষিক বেগের অঙ্কগুলো না ভীষণ রকম কমপ্লেক্স, ভীষণ রকম জটিল হয়। তা একটা উদাহরণ দিয়ে আমি অঙ্কটা করে দেওয়ার চেষ্টা করছি। একটা উদাহরণ দিয়ে দেখো, একটা উদাহরণ দিয়েছে, এটা একটা কমপ্লেক্স অঙ্ক আমরা নিয়েছি, জটিল অঙ্ক নিয়েছি। 40 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে দক্ষিণ দিকে গতিশীল একটি মোটর গাড়ির চালকের মনে হচ্ছে যেন বাতাস পশ্চিম দিক থেকে বইছে। ঠিক আছে, তো বুঝতেই পারছো, একদিকে বাতাস আসছে, মোটর গাড়ি একদিকে যাচ্ছে, সেই মোটর গাড়ির চালকের মনে হচ্ছে বাতাস পশ্চিম দিক থেকে বইছে, অর্থাৎ পশ্চিম দিক থেকে বাতাসের কি আপেক্ষিক বেগ। মোটর গাড়ির বেগ কমিয়ে 20 কিলোমিটার প্রতি ঘন্টা করা হলে চালকের মনে হয় যেন বাতাস উত্তর পশ্চিম দিক থেকে বইছে। ঠিক আছে, এবার তার বেগ অর্ধেক করে দেওয়া হলো, এবার তার মনে হচ্ছে উত্তর পশ্চিম দিক থেকে বইছে, অর্থাৎ কি হলো, আপেক্ষিক বেগটা পরিবর্তন হয়ে গেল। ঠিক যেরকম ছাতার বেগের ক্ষেত্রে করেছিলাম, বাড়ালে বা কমালে কি হচ্ছে, ছাতাটার অভিমুখটা পরিবর্তন করতে হচ্ছিল। আচ্ছা, বাতাসের প্রকৃত বেগ ও অভিমুখ নির্ণয় করা, এর করার অনেক রকম প্রসেস আছে। আমি সবচেয়ে সহজ যেটা ফলো করি, চেষ্টা করি ভেক্টর চিত্রের মাধ্যমে পুরো জিনিসটাকে কমপ্লিট করার। আমার মনে হয় ভেক্টর চিত্র যদি তোমরা বুঝতে পারো ভালো করে, তাহলে জিনিসটা খুব আরামসে কমপ্লিট হয়ে যাবে। যাই হোক, এটা করার জন্য আমি কি করছি, আগে ধরে নাও এই দিকটা উত্তর, এই দিকটা নিলাম ধরে নাও দক্ষিণ, তাহলে এই দিকটা হবে পূর্ব আর এই দিকটা হবে পশ্চিম, এই আমরা মোটামুটি ধরে নিয়েছি। আচ্ছা, এবার আমরা এখানে প্রত্যেকটার গতিবেগ আলাদা আলাদা করে ভাগ করে নিচ্ছি। ধরে নাও এখানে গাড়ির গতিবেগ ধরে নিলাম 2u। 2u কেন নিলাম, তাহলে আমার সুবিধা হবে, পরেরটা কি ইউ হবে তার অর্ধেক, 20 কিলোমিটার পার আওয়ার, তাই আমি এখানে ধরে নিলাম 2u। আচ্ছা, নেক্সট আমি ধরলাম বাতাসের গতিবেগ, ধরলাম v। যখন বাতাসের গাড়ির গতিবেগ 2u, বাতাসের গতিবেগ v, তখন বাতাসের আপেক্ষিক বেগ আমি ধরলাম w1। ক্লিয়ার? এবার গাড়ির গতিবেগ যদি হয়ে যায়, দুটো পার্টে করছি, হ্যাঁ, গাড়ির গতিবেগ যদি হয়ে যায় এবার ইউ, বাতাসের বেগ কিন্তু একই আছে v, আপেক্ষিক বেগটা পরিবর্তন হয়ে হলো w2। এর অভিমুখ w1 প্রথম দিকে অভিমুখ পশ্চিম দিক থেকে বইছে বলে মনে হচ্ছে, দ্বিতীয় ক্ষেত্রে উত্তর পশ্চিম দিক থেকে বলে হয়েছে মনে হচ্ছে। দেখো, আপেক্ষিক বেগ আমরা, বাতাসের আপেক্ষিক বেগ আমরা কীভাবে করি, বাতাসের প্রকৃত বেগ মাইনাস গাড়ির প্রকৃত বেগ। তাহলে প্রথমটার হিসেবে আমরা কি লিখব, w1 লিখব ভেক্টর ইজ ইকুয়াল টু 2u ভেক্টর, সরি বাতাসের বেগ v ভেক্টর মাইনাস 2u ভেক্টর। এগুলোর কিন্তু খুব প্রয়োজন আছে, তাতে ছবি আঁকতে তোমার অনেক সুবিধা হবে। তাহলে আপেক্ষিক বেগে ভেক্টর বিয়োগের ছবি আঁকাটা কিন্তু বেশ টাফ। আমি সহজ প্রসেস তোমাদের দেখিয়ে দিচ্ছি। ক্লিয়ার? আচ্ছা, তাহলে এটা আমি যদি যোগ হিসেবে লিখতে চাই, তাহলে দেখো তো কেমন হয়, এমন হয় না, v ইজ ইকুয়াল টু 2u প্লাস w1। ক্লিয়ার? আচ্ছা, আবার দ্বিতীয় ক্ষেত্রে আপেক্ষিক গতিবেগ কত হবে, v মাইনাস, এবার গতিবেগ কমে গেছে, 2u এর জায়গায় কত হবে, u। এবার v ইজ ইকুয়াল টু কত, তাহলে u প্লাস w1, সরি w2। তাহলে এই দুটো সমীকরণ থেকে যদি আমি এটা থেকে এটা বিয়োগ করি, এটাকে 1 নম্বর দাও, এটাকে 2 নম্বর দাও, তাহলে আরও একটা জিনিস তোমরা খেয়াল করতে পারছো কি, যে ইউ যদি প্রয়োজন হয় তাহলে দরকার পড়বে v মাইনাস v ইজ ইকুয়াল টু 2u মাইনাস ইউ, ইউ প্লাস w1 মাইনাস w2, তাই না?
W1 মাইনাস W2, সেই হিসাবে দাঁড়াচ্ছে, যদি এ পাশে নিয়ে আসি তবে দাঁড়াচ্ছে W2 মাইনাস W1। বুঝতে পেরেছি? এই হচ্ছে তিনটে রাশি। এবার দেখো ভেক্টরটা এমনভাবে আঁকবো এই তিনটে পজিশন যেন সেম হয়, সেই জিনিসটা আমরা বোঝার চেষ্টা করি। দেখো আমরা এখানে 2u ভেক্টরটা আমরা ধরে নিচ্ছি দক্ষিণ দিক, তার মানে এই দিক। বেশ, আমি এটাকে অরিজিন হিসেবে ধরছি। মোটামুটি ধরে নাও এইটা W1, 2u আর W1, ক্লিয়ার? 2u আর W1। আচ্ছা, সেটা কোন দিক থেকে আমরা বলেছি? সেটা পশ্চিম দিক থেকে আসে, তার মানে পূর্ব দিকে। পশ্চিম দিক থেকে আসছে মানে পূর্ব দিকে। বেশ, যখন এর গতিবেগ অর্ধেক হয়ে যাবে তখন সেটা কোন দিক থেকে আসবে? তখন আসবে সেটা W2। ঠিক আছে, কোথায় আসবে? W2, মানে উত্তর পশ্চিম দিক থেকে, এই দিক থেকে আসবে, তাই তো? তাহলে ছবিটা কেমন হবে ব্যাপারটা ক্লিয়ার করে বোঝো। u ইজ ইকুয়াল টু W2 মাইনাস W1, তার মানে u প্লাস W1 ইজ ইকুয়াল টু কিন্তু W2। দেখো এবার ছবি আঁকাটা কত সহজ হয়ে যাচ্ছে। আমি এখনও কিন্তু ভিটি কিচ্ছু আঁকিনি, এটা তো বোঝাই যাচ্ছে এটা হচ্ছে W1 প্রথমের পজিশন, এটা হচ্ছে W2। আপেক্ষিক গতিবেগদের মধ্যে আমি রিলেশন বের করে নিচ্ছি। তাহলে এইদিকে u, ঠিক আছে, এটা হচ্ছে W2, এতটুকু কত? শুধু u ভেক্টর, ক্লিয়ার? এই পর্যন্ত হলো W1। তাহলে দেখো তো, আমি সহজভাবে একটা জিনিস এঁকে নিলাম সামান্তরিক সূত্র দিয়ে অলরেডি, W1 প্লাস ইউ ইজ ইকুয়াল টু W2। এবার আমরা আমার আগের পজিশনে এক করে চলে আসি। যখন 2u, যখন এটা হলো 2u, তখন কি দাঁড়াচ্ছে? তখন এর গতিবেগ হচ্ছে W1। আচ্ছা, তাহলে 2u আর W1 এর মধ্যে যদি আমরা টেনে দিই, এটা u 2u সামান্তরিক কমপ্লিট করো, 2u আর W1 এর মধ্যে কাটো, এই হলো গিয়ে আমার v। এই পজিশনটা কত? 2u, ঠিক আছে? 2u। ইচ্ছা করলে তুমি এটা দিয়েও করতে পারো, v ইজ ইকুয়াল টু ইউ প্লাস W2। দেখো তো মিলে কিনা? v ইজ ইকুয়াল টু ইউ প্লাস W2, তাহলে এটা ইউ আর এটা W2, এদের সামান্তরিক অঙ্কন করলে কোন কোনটা হয়? ঠিক এইরকম হয় সামান্তরিকটা, সেই ক্ষেত্রে এইগুলো। তাহলে পুরো গল্পটা বোঝা গেল। এদিকটা হচ্ছে পূর্ব দিক, এদিকটা হচ্ছে উত্তর দিক, এদিক থেকে এদিকে গাড়ি যাচ্ছে, এদিক থেকে এদিকে কি, সেদিক থেকে এদিকে গাড়ি যাচ্ছে, আর এইটার ডিরেকশনটা হলো পূর্ব দিক, এটা হচ্ছে আপেক্ষিক গতিবেগে, আর এটা হলো আমার বৃষ্টির প্রকৃত গতিবেগ। মানে এই কোণটা আমাকে বের করতে হবে, তাহলে এই কোণটা বেরোলে এই কোণটা সেম হবে, ঠিক আছে? তাহলে আমাকে বের করতে হবে এই ভি এর গতিবেগটা প্লাস সব কিছু। বেশ, দেখো এখানে বেশি এত চিন্তা ভাবনা করে লাভ নেই, আমি খুব সহজভাবে অঙ্কটা করে দিচ্ছি। এটা উত্তর পশ্চিম দিক থেকে এসছে, তার মানে এটা 45 ডিগ্রি, তার মানে এটা কত? 45 ডিগ্রি। 45 ডিগ্রি হয়, এটা যদি একটা সমকোণী ত্রিভুজ হয় তাহলে তার লম্ব আর ভূমি কি হয়? সমান হয়। তাহলে বুঝতেই পারছো এটা যদি ইউ হয় এটাও ইউ, অর্থাৎ এই ইউ আর W1টা সেম, এদের মান সেম। তাহলে চোখ বন্ধ করে আমি এখানে লিখে ফেলছি ইউ ইজ ইকুয়াল টু W1। ক্লিয়ার? বুঝতে পেরেছি? ইউ ইজ ইকুয়াল টু W1।
তাহলে একদম এই পাশটা করে নাও। এবার ভি ইজ ইকাল টু কত, এটা যদি ভি হয়, এটা 2u আর W1 এর যদি হিসেব হয়, তাহলে ভি ইজ ইকাল টু কত, ভি ইজ ইকাল টু দাঁড়াচ্ছে রুট ওভার এটার ভ্যালু কত 2u তার স্কোয়ার প্লাস W1 তার স্কোয়ার। W1 এর জায়গায় তুমি ইউ বসিয়ে দাও, তাহলে কত দাঁড়াচ্ছে 4u স্কোয়ার প্লাস W1 তো ইউ এর সমান ইউ স্কোয়ার, তার মানে দাঁড়াচ্ছে রুট ওভার 5u। এবার 2u মানে কত 40 কিলোমিটার প্রতি ঘন্টা, তাহলে ইউ কত 20 কিলোমিটার প্রতি ঘন্টা, দ্যাট ইজ ভি এর ভ্যালু 20√5 কিলোমিটার প্রতি ঘন্টা। আর যদি বের করতে বলে কত অ্যাঙ্গেলে আছে সেটা যদি বের করতে হয়, তাহলে থিটা ইজ ইকাল টু ট্যান ইনভার্স লম্ব বাই ভূমি। এখানে লম্ব কোনটা, এটা মানে W1 আর এটা কত 2u, তাই তো, তাহলে W1 বাই 2u, W1 ইজ ইকাল টু কত ইউ, বের করে ফেলেছি u বাই 2u, তাহলে ট্যান ইনভার্স হাফ মানে কত দাঁড়াচ্ছে, ট্যান ইনভার্স হাফ হলে মোটামুটি 26°34'। এই একটা ভ্যালু আসে। কার সাথে, উত্তর দিকের সাথে, উত্তর দিকের সাথে কোন দিকে, পূর্ব দিকে হতে পারে পশ্চিম দিকে হতে পারে, এটা হবে পশ্চিম দিকে, তাই তো। তাহলে বৃষ্টির প্রকৃত গতিবেগ উত্তর দিকের সাথে পশ্চিম দিকে 26°34' করে 20√5 কিলোমিটার প্রতি ঘন্টা। এই হচ্ছে বৃষ্টির প্রকৃত গতিবেগ। এর চেয়ে মনে হয় সহজভাবে তোমরা আর কোনো প্রসেসে করতে পারবে না, হতে পারে কিন্তু আমার জানা নেই এর থেকে সহজ প্রসেস। এই প্রসেসে করলে কি হয়, একে তো তোমাদের আঁকাটা অনেক সহজ হবে, দ্বিতীয় কথা সলভ করা অনেক সহজ হবে। তাই এইসব ক্ষেত্রে সবার আগে ভেক্টর গাণিতিক যে পজিশনগুলো আছে সেই ভেক্টর অ্যালজাবরাটা লিখে ফেলে ওদের মধ্যে একটা সম্পর্ক বের করে ফেলো। দেখো এমনি এই ছবিটা আঁকতে গেলে এতটুকু নেবো, এটা এতটুকু নেবো, কোনটা কতটুকু নেবো, নেওয়াটা খুব কঠিন ছিল। কিন্তু এই পজিশনে আমি দেখো কি বের করেছি, আলটিমেটলি ইউ প্লাস W1 ইজ ইকাল টু W2 বের করে নিয়েছি। তারপরে W1টা আমি জানি, W2টা জানি, ইউটা ধরে নিয়েছি, সেই হিসাবে ইউটা তার থেকে ডাবল করে নিয়েছি, তাহলে ইউ আর W1 মিলে W2 ধরেছি। এইটাকে রেখে আমি সামান্তরিক কমপ্লিট করাতে আমার W1টা বেরিয়ে গেছে, তারপর 2u করে নিয়ে বাকিটুকু করেছি। তোমরা মোটামুটি এই ভেক্টর এডিশন মানে ভেক্টর যোগের অঙ্কগুলো যদি করতে পারো, পরবর্তীতে ভেক্টর বিয়োগের সাধারণ অঙ্কগুলো করতে পারলে সহজভাবে এইভাবে আঁকতে পারবে। এটা যে সবসময় সমান হবে 45° এমন কোনো কথা নেই, এটা 30° হতে পারে, ঠিক আছে, হতেই পারে 30° বা অন্য একটা কোনো এমন একটা অ্যাঙ্গেল বললো যেটার একটা আলাদা ভ্যালু আসবে, তো সেই ক্ষেত্রে ইউ আর সাথে W1 এর কী রিলেশন আমরা তো এই ভ্যালুর থেকেই বের করতে পারবো। তখন W1 এর জায়গায় আমরা ইউ বসিয়ে দেবো বা সেই পজিশন থেকে বাকিগুলো করে নিয়ে আসবো। বুঝতে পেরেছি, এইভাবে আমরা অঙ্কগুলো করব। আশা করি এর থেকে এরকম কমপ্লেক্স অঙ্ক তোমরা ইজিলি এভাবে করতে পারবে।